স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কাল থেকে সব অফিস বন্ধ, মাঠে থাকবে সেনাবাহিনী। অকারণে ঘুরলে গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। কঠোর বিধিনিষেধ, শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ, লেনদেন 10টা থেকে 1:30, চলবে না বিচারিক আদালত ও ট্রাইব্যুনাল। দেশে করোনায় আরও 115 মৃত্যু, নতুন রোগী 8,822 জন, শনাক্তের হার 25.13%। ডিসেম্বরের মধ্যে দেশে আসবে 10 কোটি করোনার টিকা, আগামী বছর পাওয়া যাবে জনসনের 7 কোটি ডোজ। করোনা সংক্রমণ রোধে কাল থেকে সারা দেশে 7 দিনের বিধিনিষেধ জারি করেছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয় 7 দিনের জন্য জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময় বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশে আরোপ হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে এ সময় বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে গণপরিবহন সহ যন্ত্রচালিত সব যানবাহন। তবে শিল্প কারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। এই সময় জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। এ সময় সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। নিত্যপণ্যের বাজার খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর খাবারের দোকান খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় টিকিট দেখিয়ে যাতায়াত করতে পারবেন বিদেশগামী যাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল থেকে কঠোর বিধিনিষেধের মধ্যে যারা বিনা প্রয়োজনে বের হবে তাদের গ্রেপ্তার করা হবে। সঙ্গত কারণ ছাড়া বের হলে দণ্ডবিধির 259 ধারায় গ্রেপ্তার করা হবে, হতে পারে 6 মাসের জেল। তবে বেশি প্রয়োজনে ব্যবহার করা যাবে রিকশা, ব্যক্তিগত গাড়ি থাকবে বন্ধ। বুধবার করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের আগের দিন সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, জরুরি পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন শহরে চলতে দেওয়া হবে না। কাঁচাবাজার রাস্তায় নিয়ে আসা হবে, কোনো ক্লাব খোলা থাকবে না বলেও জানান তিনি। তবে কুরিয়ার সার্ভিসে যানবাহন চলতে বাধা নেই। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জরুরি সেবায় নিয়োজিতরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন। সমস্ত দোকান বন্ধ থাকবে। আমরা কোনো অলিগলির ভিতরে যে দোকান আছে আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো বন্ধ রাখতে। এবং কেউ যদি কাঁচা বাজার করতে আসতে চান তাহলে ওনার নিকটস্থ যে বাজারগুলা সেখানে যেতে পারবেন, কারণ কোনো মোটর চালিত কোনো যানবাহন উনি ব্যবহার করতে পারবেন না। রিকশায় করে আশেপাশের বাজার থেকে কাঁচা বাজার করতে হবে। সঙ্গত কারণ ছাড়া আমরা গ্রেপ্তার করব, মামলা নিব এবং তাদের আদালতে চালান করব। আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব। কঠোর বিধিনিষেধে কাল সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। করোনা সংক্রমণ এড়াতে সপ্তাহের শুক্র শনিবার ছাড়াও রোববার ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো বেলা 3টা পর্যন্ত খোলা থাকবে। জেলা ও উপজেলায় খোলা থাকবে 1টি করে শাখা, আর আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে এডি শাখা। এদিকে বুধবার স্বাভাবিক লেনদেনের শেষ দিনেও গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম, তাই কোনো ধরনের ভোগান্তি ছাড়াই লেনদেন করেছেন গ্রাহকরা। এদিকে কাল থেকে লকডাউনে বন্ধ থাকবে দেশের সব বিচারিক আদালত ও ট্রাইব্যুনাল। দেশে করোনায় আরও 115 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 72 এবং নারী 43 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 14,503 জনের। 565টি ল্যাবে 24 ঘন্টায় 35,105 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 8,822 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 25.13%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,13,258 জনে।
সুস্থ হয়েছেন আরও 4,550 জন। এ নিয়ে মোট সুস্থ 8,16,250 জন। ডিসেম্বরের মধ্যে দেশে আসছে 10 কোটি ডোজ করোনার টিকা। বুধবার জাতীয় সংসদে কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া আগামী বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের 7 কোটি ডোজ টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি। 1000 টাকায় কেনা 80 টাকার ক্যানুলা 1400 টাকায় কেনার মতন। সংসদ অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের নানা অভিযোগের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কোথায় করাপশন হয়েছে, ইউ মাস্ট কাম আউট উইথ দি স্পেসিফিক এলিগেশন। ঢালাও এলিগেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। এ সময় তিনি দাবি করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ হলে করোনা মহামারীতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকতো না। প্রত্যেকটা এমপি তো হাসপাতালের আপনারা চেয়ার, আপনার ডেভেলপমেন্ট কমিটির কিন্তু আপনারা জড়িত, তা আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকে দায়িত্বে আছেন। তো এই বিষয়গুলো তো আপনাদেরও দেখার কথা, যে এখানে একটা মেশিন চলে না, এখানে 2টা লোক লাগবে, এই কাজগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। সংসদকে স্বাস্থ্যমন্ত্রী জানান বিভিন্ন সংস্থা ও দেশ থেকে করোনার টিকার বড় বড় চালান আসবে এবছরের মধ্যে। আমাদের আগামী 2-3 তারিখের মধ্যেই 25 লক্ষ ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন চলে আসবে। চাইনিজ ভ্যাকসিনও একই সময় চলে আসবে এবং সিনোফার্মের সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। আগামী বছর নাগাদ সারা দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমরা 6 কোটি 30 লক্ষ ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে পাবো, যা দিয়ে আমরা 5 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো। আর আমাদের জনসন অ্যান্ড জনসন যেটা আমরা রিসেন্টলি সম্মতি দিয়েছি, সেটার আছে 7 কোটি ভ্যাকসিন। সেই 7 কোটি ভ্যাকসিনে আমরা 7 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো। এ সময় করোনা সহ সার্বিক চিকিৎসা খাতে সরকারের ব্যয়ের বিবরণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে টিকা নিতে পারবেন প্রবাসী শ্রমিকরা। রাজধানীর 7টি হাসপাতালে দেওয়া হবে টিকা। জনশক্তি কর্মসংস্থান ব্যুরো থেকে দেয়া 2,46,000 শ্রমিকের তথ্য যাচাই বাছাই চলছে, কিন্তু এখনও সুরক্ষা ওয়েবসাইটে চালু হয়নি শ্রমিকদের নিবন্ধন। টিকা ছাড়া কর্মস্থলে ফিরতে পারছেন না কয়েক লাখ প্রবাসী শ্রমিক। বেশ কিছুদিন ধরেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন তারা। গত 6 মাসে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে নিবন্ধন করেছেন 2,46,000 প্রবাসী। তাদের তালিকা পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এদের তথ্য সুরক্ষা অ্যাপে সংযোজন করতে পাঠানো হয়েছে আইসিটি মন্ত্রণালয়ে। বিএমইটিতে নিবন্ধিত থাকতে হবে এবং সুরক্ষা অ্যাপেও তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে টিকার জন্য। এই দুটো কার্যক্রম তাদেরকে করতে হবে, যাতে তারা একটি টিকা দিলেই সার্টিফিকেট পেতে পারে, তার জন্য একটি প্রচেষ্টা লাগবে। ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, মুগদা, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ও বঙ্গবন্ধু মেডিকেলে প্রবাসী শ্রমিকদের টিকা দেয়া হবে। কিন্তু লকডাউনের কারণে ঢাকার বাইরের শ্রমিকদের টিকা নিতে কিছুটা বেগ পেতে হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য টিকা প্রদান কর্মসূচি শুরু করা যাবে। প্রতীকীভাবে কেন্দ্র থেকে তাৎক্ষণিক নিবন্ধন যেন করতে পারে, এরকম আগামীকাল যাদের ফ্লাইট আছে এরকম কর্মীদেরকে আমরা তাৎক্ষণিক নিবন্ধন করিয়ে তাদের টিকা দেওয়ার জন্য একটু উদ্যোগ গ্রহণ করেছে। রেজিস্ট্রেশন আপনার নিজেকে করতে হয়, কিন্তু তালিকাটা আসবে আমাদের জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে। তারা আমাদেরকে তালিকা দিবেন এবং আপনি স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করে আপনার কেন্দ্র এই 7টার মধ্যে যেটা চয়েস করেন সেই কেন্দ্রকে আপনি রেজিস্ট্রেশন করবেন। কেন্দ্র আপনাকে SMS পাঠাবে, ওই SMS এর ভিত্তিতে আপনি নির্দিষ্ট দিনে আমার কেন্দ্রে এসে টিকা নিয়ে যেতে পারবেন। সৌদি ও কুয়েত প্রবাসীরা পাবেন ফাইজারের টিকা। এছাড়া শ্রমিকরা যে দেশে যাবেন সে দেশে ফাইজার ছাড়া সিনোফার্মের টিকার অনুমতি থাকলে সেটাও নিতে পারবেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের ঠিক আগের দিন দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। সীমিত আকারে বিধিনিষেধ চললেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে মানুষের ভিড়।
শুধু প্রশাসনের নজরদারি বৃদ্ধি নয়, সাধারণ মানুষ সচেতন না হলে লকডাউন পুরোপুরি কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সকাল ৮টা, গাবতলীর শেষ মাথায় পুলিশের চেকপোস্ট। অবৈধভাবে যাত্রী পরিবহন করা গাড়িগুলোকে আটকে দিচ্ছে পুলিশ। তবে চেকপোস্ট থেকে কিছুটা দূরেই আমিনবাজারে দাঁড়িয়ে আছে সারি সারি প্রাইভেট কার ও মোটরসাইকেল। হেঁটে চেকপোস্ট পার হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহনে ভেঙে ভেঙে ঢাকা ছাড়ছে মানুষ। চালকরাও ভাড়া আদায় করছে 2 থেকে 5 গুণ। যারা যাচ্ছে ভেঙে ভেঙে 3-4 গুণ টাকা খরচ বেশি হচ্ছে। 500 টাকার কাছে 1000, 1500, 2000 যে যেরকম পারছে সেভাবে যাচ্ছে। এখানে আপনার ভাড়া আছে, আপনার টোল ব্রিজ ভাড়া আছে 1000 টাকা, তো অনেক খরচপাতি হয়, এই জন্য ভাড়াটা একটু বেশি। সিরাজগঞ্জ 1500 টাকা বর্তমানে চলতেছে। পুলিশ বলছে মানুষ সচেতন না হলে শুধুমাত্র নজরদারি চালিয়ে লকডাউন কার্যকর করা কঠিন হবে। যেগুলো আইন না মেনে হয়তো অবৈধভাবে চলার চেষ্টা করছে সেগুলোকে আমরা আইনের আওতায় আনতেছি এবং 100% আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর আসলে মানুষের চাহিদা অনেক বেশি এবং মানুষের না মানার প্রবণতাটা অনেক বেশি। এই কারণেই আমাদের লোকজনও সীমিত। আমরা চেষ্টা করছি 100% যাতে সবকিছু থেকে মানুষকে বিরত রাখা যায়। এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় অফিসগামী মানুষদেরকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অফিসে যেতে আসলে এই যে এখন রাস্তায় হাঁটতে হচ্ছে, গাড়ি ভাড়া অতিরিক্ত দিতে হচ্ছে, তারপরেও তো কোনো গাড়ি নাই, রিক্সা অটো ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, এখন অফিসে না গেলেও সমস্যা। বিধিনিষেধের তোয়াক্কা না করে বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষই মানছেন না করোনা স্বাস্থ্যবিধি। সঠিক নিয়মে মাস্ক পরছেন না অনেকেই, মানছেন না শারীরিক দূরত্ব। লকডাউন শুধু এই সংক্রমণ প্রতিরোধের একমাত্র পন্থা না। লকডাউনটা সংক্রমণকে সাময়িক একটি বাধা সৃষ্টি করবে, সংক্রমণটা কমিয়ে দিতে পারবে, তার গতিটা কমিয়ে দিতে পারবে। কিন্তু এই সংক্রমণের থেকে উত্তরণের জন্য আমাদেরকে আসলে সবাইকে সচেতন হতে হবে, নিজেরা সচেতন হতে হবে। 3 দিনের সীমিত লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে সংসদকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতি বা সরকারের কাছে ক্ষমা চাইলে এ বিষয়ে তারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। অধিবেশনে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি তুলে ধরেন বিএনপির সংসদ সদস্যরা। এ সময় তারা দলের চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি তোলেন। উত্তরে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আইন মেনেই প্রয়োজনীয় সুযোগ দেয়া হয়েছে, দেশেই তার যথাযথ চিকিৎসা হচ্ছে। যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয়, সেটা আমার একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে, অন্যভাবে কারো। হ্যাঁ, আরেকটা আছে, সেটাও আইন, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে পরে সেই শর্তে ওনারা যদি বিবেচনা করেন ক্ষমা করতে পারেন। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ইমরান। এ নিয়ে ওই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। চিকিৎসকেরা জানিয়েছেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থার উন্নতি হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 জনও সংকটমুক্ত। বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মঙ্গলবার রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর মামলা করে পুলিশ। বিধ্বস্ত বাড়ির পাশের আরও একটি ক্ষতিগ্রস্ত দোতলা ভবনও পরিত্যক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার সন্ধ্যায় মগবাজারে 3 তলা ভবনের নিচ তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মগবাজারে বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হয়েছে 2টি গলি। এর ফলে বাসা থেকে বের হতে পারছে না বিধ্বস্ত ভবনের পেছনের 2 গলির 50টি পরিবার। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে যাতায়াতের রাস্তা খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। রোববার সন্ধ্যায় 3 তলায় ভবনটির নিচতলায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে বেশ কয়েকজন নিহত হওয়া ছাড়াও আহত হন 2 শতাধিক মানুষ। বিস্ফোরণের পরই বন্ধ করে দেওয়া হয় মগবাজার প্লাজার পেছনের 2টি গলি। ক্ষতিগ্রস্ত ভবন রাখিনীর পরিত্যক্ত করা ছাড়াও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পাশের একটি দোতলা ভবনও। এ কারণেই স্থানীয়দের বের হতে দিচ্ছে না পুলিশ।
আমরা খাবার পানিটা যে খাবো সেটা আনতে দেয় না, বাজার তো দূরের। আর আমাদের অফিস একদিন 2 দিন হয়, আজকে 4 দিন হয়ে গেছে। যদি যারা চাকরি না করে তাহলে কিভাবে হয়? আমরা বাসা ছেড়ে দিছি, এই জায়গা থেকে যে বের হব সেই কোনো সুযোগই নেই, আমাদেরকে বের হতেও দেয় না, ঢুকতেও দেয় না। বাসা থেকে বের হতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসাও, তাই দ্রুত গলি থেকে ধ্বংসস্তূপ সরিয়ে যাতায়াতের পথ করে দেওয়ার দাবি তাদের। আমরা আসা যাওয়া করতে পারতেছি না, আর আমাদের মার্কেটে কোনো ডেলিভারি হচ্ছে না, এর জন্য মার্কেটে খুব প্রবলেম হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেছে, যে রাস্তাটা যদি একটু ফাঁকা হতো, যদি একটা সাইড দিয়ে যদি যাওয়ার কোনো রাস্তা করে দিত, তাহলে আমাদের সবচেয়ে প্রথম সুবিধাটা হতো যে আমরা এখান থেকে ইজিলি বের হতে পারতাম। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিতে ছিল একটি মাংসের দোকান। বন্ধ সে দোকান থেকে ছড়াচ্ছে পচা গন্ধ। এমন পরিস্থিতিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আশেপাশের মানুষদের। ধরেন আমগো ফ্যামিলি বাড়িতে দিতেছে না, গন্ধর জ্বালায় আমরা বাড়িতে পারতাছি না, আর রাস্তাটা বন্ধ করে থুয়ে দিছি। এই জায়গায় গন্ধের জ্বালায় থাকতে পারতাছি না, অনেক গন্ধ। এই যে ঘরের মধ্যে গন্ধ যাইতেছে বাতাসে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ক্রাইম সিন ইউনিট। এছাড়া মামলার তদন্ত চলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গলি দুটো। আমাদের মূল উদ্দেশ্য হয়েছে তদন্ত প্রক্রিয়া সুন্দর মতো এবং সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া যাতে সমাপ্ত হয়, সেটার জন্য আমরা কন্টিনিউ আমাদের যে 15 জন ফোর্স প্লাস আমার অফিসার দুজন এবং সিনিয়র সাগা মাঝে মাঝে তদারকি করতেছে, দেখতেছে। সুষ্ঠু তদন্তের সাথে আমরা এটাকে পুরো যে দেখছেন কুশন দিয়ে রাখছি। এদিকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন 2 জন রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে 2021-22 অর্থবছরের বাজেট। এবারের বাজেটের আকার 6,03,681 কোটি টাকা। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থবছরের বাজেট। করোনা মহামারী বিবেচনায় বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। 2021-2022 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। গেল 3 জুন জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এরপর 14 জুন থেকে শুরু হয় প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা। 2021 উত্থাপনের অনুমতি। মঙ্গলবার কয়েকটি পরিবর্তন এনে সংসদে পাশ হয় অর্থ বিল 2021। বুধবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নির্দিষ্টকরণ বিল 2021 পাশের মাধ্যমে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। নির্দিষ্টকরণ বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আগামী 1 বছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পাশ হলো, যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। 2022 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,14,681 কোটি টাকা। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 7.2% এবং মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 5.3%। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। পাশাপাশি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়ন, কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে কিছুটা কমলো ভোজ্য তেলের দাম। 4 টাকা কমে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কেনা যাবে 149 টাকায়, যা কার্যকর হচ্ছে কাল থেকেই। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি। দেরিতে হলেও লাগামহীন ভোজ্য তেলের বাজারে কিছুটা স্বস্তির খবর এলো ভোক্তাদের জন্য। অবশেষে লিটারের দাম কমলো 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 149 টাকা, যা এতদিন ছিল 153 টাকা। খোলা সয়াবিনের লিটার 125 টাকা, বোতলজাত 5 লিটার সয়াবিন 712 টাকা, আর পাম সুপার 108 টাকা লিটার। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারও কিছুটা কমছে, একই সাথে ধরেন দেশের সার্বিক আপনার পরিস্থিতি, লকডাউন এবং সামনে কোরবানি, সবকিছুকে বিবেচনা করে আমরা মনে করছি যে এটা করার সুযোগ আছে। তাই আমরা মিনিস্ট্রি আমাদেরকে বলছে, সবকিছু কনসিডার করে আমরা এটাকে এই মুভটা নিলাম, 4 টাকা কমালাম। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গেল 1 বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে 41.5 ভাগ।
চলমান সংকটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে সরকারি তদারকি ও ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার তাগিদ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। বাজার ব্যবস্থা যাতে সুষ্ঠু থাকে, বাজার যাতে কেউ ম্যানিপুলেট করতে না পারে এবং সরবরাহ পরিস্থিতি যাতে সন্তোষজনক থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সয়াবিন ও পাম তেল মিলিয়ে দেশে বছরের চাহিদা 15 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি শিশু পরিবারের বালিকাদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে এগিয়ে এলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 42 শিশু পরিবারের 13 বছরের বেশি বয়সী 1786 বালিকাকে স্যানিটারি ন্যাপকিন দিয়েছে কোম্পানিটি। এসব ন্যাপকিনে 1.5 বছরের চাহিদা পূরণ হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের এক অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঁইয়া। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের পরিচালক রিজভিউল করিম তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। করোনা প্রতিরোধে বিনামূল্যে রেমডেসিভির বিতরণ সহ বেক্সিমকোর নানা অবদানের কথা উল্লেখ করেন বক্তারা। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কানেক্টিভিটি বৃদ্ধি সহ জীবন ব্যবস্থা সহজ করার চেষ্টা রয়েছে সরকারের, জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। সকালে তথ্য অধিদপ্তর এবং A2I এর উদ্যোগে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। সভায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধানরাও যুক্ত হন। 71 টিভির প্রধান সম্পাদক মোজামেল বাবু বলেন, দেশে ডিজিটাল ব্যবস্থা সবার জন্য সাম্য তৈরি করতে পারেনি এখনও। ডিজিটাল সেবার পাশাপাশি মেডিসিন সেবাও পর্যাপ্ত নয়। আলোচনা সভায় ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, নিউজ 24 এর রাহুল রাহা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আশিস সৈকত সারা দেশে ইন্টারনেট সেবার মান উন্নয়নে জোর দেন। বক্তারা ডিজিটাল মাধ্যমে নিরাপত্তার দিকেও নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান। যে আমার বন্ধুর ছেলে পরীক্ষা দিচ্ছে, সে পৃষ্ঠার পর পৃষ্ঠা তাই মুজিববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তীব্র দাবদাহে পড়ছে কানাডার উত্তর পশ্চিমাঞ্চল। দেশটিতে এই সপ্তাহে মারা গেছে 230 জন। প্রচণ্ড গরম থেকে এসব মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশ কর্তৃপক্ষের। সোমবার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল রেকর্ড 49.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহের মুখে শীতপ্রধান দেশ কানাডা। চলতি সপ্তাহে প্রতিদিন রেকর্ড ভাঙছে তাপমাত্রা। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে 230 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অতিরিক্ত গরম থেকে এসব মৃত্যু হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। শুক্রবার থেকে এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে। ভ্যাঙ্কুভারে 60 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এসব মৃত্যু তাপমাত্রার কারণেই হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের জনবহুল শহর ভ্যাঙ্কুভার ও পাশের বার্নাবি শহরে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক। এছাড়াও অতিরিক্ত গরম থেকে 107 জনের শ্বাসকষ্ট এবং 32 জনের হিটস্ট্রোক হয়। সোমবার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের তাপমাত্রা 49.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে কানাডা জুড়ে তাপমাত্রা কখনোই 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি বলে জানান আবহাওয়াবিদরা। সপ্তাহ জুড়ে এই দাবদাহ চলবে বলে জানিয়েছেন তারা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কানাডার তাপমাত্রা চরম আকার ধারণ করেছে। ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, সাসকাচেওয়ান সহ বেশ কয়েকটি শহরে দাবদাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টিকা কেন্দ্রগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এই গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিয়াটল ও পোর্টল্যান্ড সহ অনেক জায়গায় রেকর্ড তাপমাত্রা দেখা যায়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট স্কোয়াড এখন জিম্বাবুয়েতে। 22 ঘন্টার ভ্রমণ ক্লান্তি নিয়ে আফ্রিকান দেশটিতে টাইগাররা আজই যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব। নিয়ম অনুযায়ী একদিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। এরপর জৈব সুরক্ষা বলয়ে হবে পূর্ণাঙ্গ সিরিজ।
8 বছর পর জিম্বাবুয়ে সফরে ভালো করতে প্রত্যয়ী বাংলাদেশ। প্রথম দফায় 17 জনের স্কোয়াড ঢাকা ছাড়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আটকে ছিলেন সাদমান ইসলাম। তিনিও ভোরে রওনা হয়েছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। জিম্বাবুয়ে সফর হতে পারে ছন্দহীন সাকিবের আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ। টেস্টে ভালো করতে পারলে পুরো সিরিজেই আলো ছড়াবেন টাইগার অলরাউন্ডার, এমন বিশ্বাস ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। নিষেধাজ্ঞার পর ফিরে ইনজুরি ভুগিয়েছে। শ্রীলঙ্কা সিরিজ, আইপিএল, ডিপিএলে ব্যাটসম্যান সাকিব বড্ড মলিন। সুপার লিগ না খেলে সাকিব যান যুক্তরাষ্ট্রে। লম্বা সময় পর স্ত্রী কন্যাদের কাছে পেয়ে অবসাদ ভুলেছেন। ঘুরে বেরিয়ে মন চাঙা হয়েছে নিঃসন্দেহে। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটেই সেরা অস্ত্রকে পাচ্ছে টিম বাংলাদেশ। লম্বা সময় বড় রান করতে না পারার জ্বালা যেন এক অস্থিরতা তৈরি করেছে। শান্ত হতে পারে রঙিন পারফরম্যান্সে। প্রত্যাবর্তনের পর প্রথম অ্যাওয়ে সিরিজ সাকিবের। জিম্বাবুয়েতে অতীত রেকর্ড যথেষ্ট সমৃদ্ধ। টেস্ট, ওডিআইতে গড়ে 40-এর কাছে। উইকেট তোলাতেও পিছিয়ে নেই। 8 বছর পর আফ্রিকান দেশটিতে খেলবেন এখন আরও পরিণত সাকিব। একটা ইনিংসও যদি ভালো একটা লম্বা ইনিংস খেলতে পারে, বেশ অনেকক্ষণ উইকেটে থাকতে পারে, তাহলে বোধহয় আস্তে আস্তে ওর যে কনফিডেন্সের যে ব্যাপারটা সেটা ফিরে পাবে। আমার মনে হয় যদি একবার যদি সেই ফিলিংসটাও পায়, ও এখন কোন জায়গায় আছে, এগুলো যদি একটু মাপতে পারে ও এবং কিছুক্ষণ উইকেটে থাকতে পারে, আমার মনে হয় ভালো ছন্দে ফিরে আসতে পারবে। বাংলাদেশের সাথে এখন জিম্বাবুয়ের পার্থক্য স্পষ্ট। এই সফরে সব ম্যাচ জিতলে যত না প্রশংসা হবে, হারলে কটু কথা শুনতে হবে অনেক বেশি। ঘরের মাঠে জিম্বাবুয়ানরা যে অঘটন ঘটাতে জানে, তাই সতর্ক থেকে শতভাগ দিতে হবে টাইগারদের। আমার মনে হয় যে আমরা যদি দল হিসাবে খেলতে পারি, ওদের তুলনায় আমরা সব ব্যাপারে একটু এগিয়েই থাকবো। কিন্তু দল হিসেবে যদি খেলতে না পারি, অনেক সময় কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারি। সেখানে কিন্তু ভালো করা খুব কঠিন। সফরে ওডিআই সিরিজের গুরুত্ব বেশি, কারণ এটা বিশ্বকাপ বাছাইয়ের অংশ। টেস্টেও গত 4 ম্যাচে জয় নেই। সব মিলিয়ে মোমেন্টামের আশায় একমাত্র মন্ত্র হবে দলগত সমন্বয়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেট অপারেশনসের ভূমিকা নিয়ে সুজনের অভিযোগ অনভিপ্রেত বলছেন আকরাম খান। বিষয়টি বোর্ড সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন। এখন ভাবনার বড় অংশ জুড়ে অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন। সুরক্ষা বলয় সংক্রান্ত কঠিন শর্তে সম্মত হয়ে অজিদের আতিথ্য দিতে চায় বিসিবি। 2 থেকে 8 আগস্টে হবে 5 টি-20। আমি আপনাদের থেকে পরে জানি যে আসলে এই 2টা লোককে নিয়োগ করা হয়েছে, বাট আমাকে কেউ শেয়ারও করেনি। ক্রিকেট পরিচালনা কার্যক্রম নিয়ে হঠাৎ অনেক প্রশ্ন নিয়ে হাজির খালেদ মাহমুদ সুজন। অভিযোগের তীর ক্রিকেট অপারেশনসের দিকে। 2 নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে ওঠা হঠাৎ বিতর্কে পাল্টা জবাব আকরাম খানের। কেউকে কিন্তু নেগেটিভ জিনিস বা ক্রিটিসাইজ করাটা আমার পছন্দ না, এবং কেউকে করুক সেটাও চাই না, বা আমি করব সেটাও না। আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা হতো, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। বিতর্ক সরিয়ে এখন অস্ট্রেলিয়া সিরিজে পূর্ণ মনোযোগ বোর্ডে। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া 3 শর্ত প্রাথমিকভাবে মেনে নিয়েছে বিসিবি। অজিতের চাহিদাপত্র অনুযায়ী হোটেলের ব্যবস্থা এখনো হয়নি। 2 থেকে 8 আগস্টের মধ্যে হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। দেশের পরিস্থিতি প্লাস এমনি ওরা যেগুলো ফ্যাসিলিটিস চেয়েছে ওগুলো আমরা পুরো করছি। আগস্টে আমরা 8 দিনে আমরা 5টা টি-20 ম্যাচ খেলবো, এবং একই ভেন্যু, সেটা হলো আমাদের মিরপুরে স্টেডিয়াম। করোনাকালেও যতটুকু চালানো গেছে এ দলের কার্যক্রম, তাতে সন্তুষ্ট ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এ দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।